ডিজে আলাদিন। আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্যই বরাদ্দ। তার অন্য নামটার অবশ্য সবসময় বন্ধু মহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শো করার পরপরই যখন ডাফল ব্যাগ হাতে বেরিয়ে আসলো, তখনই সামনে থেকে ডাক ছুটে এলো, কিরে আলাদিন, তোর চেরাগ কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ি বনেটের উপরে বন্ধুদের আড্ডা জমেছে। পায়ে নিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আফনান নিজের বিরাট ইঁদুর দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন ছেলে আছে যারা মাঝে সাজে সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতন বন্ধু নয়। বিশেষ কাজের এই কয়েকজনই। সাইবান নিজের আধ ভেজা চুলে আঙ্গুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিতে সপাত করে আফনানের পিছনে চটাস চটাস দুটো চপাট বসিয়ে বাঁকা হেসে বলল, এই যে আফনানের পিছনে ভরে রেখেছি, খুঁজে দেখবি? তিন তবা, তিন তবা, তিন তবা। আতকে উঠল নীরব। অপরদিকে নিজের পিছন ডলতে ডলতে আফনান আঙ্গুল তুলে অভিযোগ জানালো, আমি শিওর এই বেটার জেন্ডারে প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা, পুরুষের শরীরের ভেতর আসলেও ও একটা ভাইয়াপু। দাঁতে ঠোঁট কামড়ে আফনানের উপর ঝুঁকে এলো সাইবান। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে চোখে তাকিয়ে কপাল ছড়াত করে তর্জনী ছুঁয়ে দিল সে আফনানের কপালে। সে লম্বাটে আঙ্গুল বয়ে নামলো ঘাড় অবধি। সে শিশিয়ে উঠে জিভে ঠোঁট ভিজিয়ে সাইবান গান ধরল, পড়ে না চোখের পলক টুং, কি তোমার রূপের ঝলক, হায় দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি সেন্স হারাবো, রেড হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ, কিস করে ফেলবে। এই এই কেউ ওকে থামাও, ও আমাকে কিস করে ফেলবে। আহ! সাইবান নিজের মুখটা আফনানের কাছাকাছি নিতেই লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধবসা হয়ে পড়ল সে রাস্তার মাঝেই। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়ে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। চেরাক লাগবে তোর, বের করবো স্যালাইন? ও ভাই, আমাকে ছেড়ে দে আব্বা, কেঁদে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করতে পারবো না আমি গিয়ে না। দুহাত জোরে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরেজি অর্থ সাইলেন্ট, কিন্তু শেষটা বেশি সুন্দর শব্দ বলে পছন্দ না। সাইলেন্ট সে বিকৃত করে সে বানিয়েছে স্যালাইন। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধু হলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সবথেকে সুদর্শন, সবথেকে মজাদার, সবথেকে জকার, সবথেকে সিরিয়াস, সবথেকে রাগী, সবথেকে দয়ালু, সবথেকে আত্মার বন্ধু, সবটাই সাইবান আলাদিন। তোদের সারাদিন এমন ফাত্রামি করা ছাড়া আর কোনো কাজ নেই ভাই। এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবে ঠেলে গাড়ির বনেটে উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, হ্যাঁ অনুরাগ দাদা, দরবেশ বলছেন বালকগণ ফাত্রামি করিও না, শুধু বলো ফা আর এগিয়ে যাও, জীবনে একটা ঠাগডা পড়া আছাড় খাও। অট্টহাসির রোল পড়ে গেল চারপাশে। গড়াগড়ি খেলো একজন। গম্ভীর অনুরাগ অবধি হাসতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, তুই কোনো দিন টায়ার্ড হোস না ব্রো? না ব্রো, কারেন্ট আমার শরীরে ছিনিমিনি করে। এসব কারেন্ট হলো বিবাহ বসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল নীরব। সাইবান হাঁটুর উপর হাঁটু তুলে বসে সিগারেটের লম্বা টান দিয়ে ধূসর ধোয়া ছাড়ল বাউতে। তারপর খিলখিল করে হেসে উঠল, বিবাহ? তাও আমি? খ্যাক! ওমা, এত খ্যাক করার কি আছে? বিয়ে শাদী করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবে, নাকি আবার জীবনটা চেরাগের দত্তের সাথে কাটানোর প্ল্যান করেছিস? এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া আফনান ফলল পাশ থেকে। সাইবান সিগারেটের পরপর কয়েকটা শুক টান দিয়ে আফনানের কাঁধে হাত জড়িয়ে কাছে টেনে বলল,
শোন দোস্ত, এসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফ যাচ্ছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপ দাদা হয়ে যাবি তখন আমি হব তোমাদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল! এই তোর সাথে আমার মাঝকে থেকে ডিভোর্স, আজকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ওকে গাইস, রাত 3:30 বাজছে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি এখানেই টাল হয়ে থাকবেন? আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসার দরজায় ডেলিভারি করে দিয়ে আসতে পারবো না। আগে অনেকবার ধরা খেয়েছি, কেলোর কীর্তি করবেন আপনারা, আর আপনাদের আব্বা আমার কাছে ধরা খাবো আমি। অনেক হয়েছে মুরব্বি। ওই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হবে, ঘুরে ফিরে যেতেই হবে বলে গাড়ির বনেট থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ, আর একটা তুলে ঠোঁটে গুজে বাকিদের উদ্দেশ্যে হাত নাড়ল সে। মা জননী আমার ফোনের উপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তা আমি আগে গেলাম। লাভ ইউ গাইস, kiss your girlfriends, salam your parents and shit on toilets not in your pants. Bye. অনুরাগ গেল সাইবানের পিছু পিছু বেশ কিছুটা দূরত্ব এগিয়ে দিয়ে আসতে। বাকিরা পেছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যা সবাই পারে না। সাইবান যখন বাড়িতে ঢুকলো তখন পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কমলাভ রোশনি ছড়িয়ে যাচ্ছে রংধনুর মতো নিজ গাড়িটা সে গ্যারেজ পার্ক করলো। ঠোঁটে তখনও সিগারেট ঝলছে। আজকের রাতের 3 নাম্বারটা মাঝ রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলো তার অভিজ্ঞ ডাক্তার জননী, তার আস্ত রাখবেন না সেই ভেবে সে গাড়িতে বসেই পুরোটা ফুঁকে শেষ করে এরপর বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিস সব গাড়ির পিছনেই আছে, সে সব পরে বের করা যাবে। আপাতত শুধু ডাফল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলে দুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। রাতে দরজাটা বন্ধ থাকে। তার কাছে তাই সবসময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সাইবান অবহেলায় ডাফল ব্যাগটি ছুঁড়ে ফেলল সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগোলো কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করে রাখা হয়। খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে, এমন পরিকল্পনা থেকে কিচেনের কাছে যেতেই মৃদু শব্দ কানে এলো সাইবানের। শীষ বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সঙ্গে কাচের পিরিচে চামচ ঠেকানো টুংটাং মিষ্টি শব্দ। তার মা সাধারণত এই সময় জেগে থাকেন না। কাজের মেয়েটা থাকতে পারে, তেমন একটা পরোয়া না করে কিচেনে ঢুকলো সাইবান। সামনে অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী। হালকা গোলাপি সুতি শাড়ির জড়ানো শরীরে, চুলগুলো খানিক অগোছালো, শ্যাম বন্য চেহারায় অদ্ভুত এক মলিনতা। শরীরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রুগ্ন, ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখেই বোঝা যায়। এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরা, বাচ্চা বোধ হয়। অপর হাতে কাউন্টারের উপর রাখা একটা পিরিচ, তার থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। সাইবান চেয়েই রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারার হুট করে একটা প্রগাঢ় শীতল ছায়া ভর করে উঠল। একদম নির্বিকারভাবেই সে বলে উঠল, ইরাম আপু। চমকে উঠে মুখ তুলে তাকালো ইরাম। খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো ছেলেটাকে। না চাইলেও আপাতত পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের তাগড়া যুবক, বেশভূষায় স্পষ্ট। একটা টি শার্ট আর ঢোলা ঢোলা কালো জিন্স পরনে, সেটার আবার হাঁটুর দিকটাই ছেঁড়া। ফ্যাশনটা চেনা ইরামের, রিপড জিন্স বলে এটাকে। যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থই ইরাম খুঁজে পায় না। ছেলেটার মুখটা তীক্ষ্ণ, একটা ক্লিন শেভড, ত্বকের রংটাও হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতো। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরই বলা হয়েছিল ঘরে চাঁদের টুকরো এসেছে। বারে বারে রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদমই পছন্দ নয় ইরামের। হালকা ভেজা চুলগুলো তার কপালে ছড়িয়ে আছে, তাতে
ঢাকার ভ্রুতে স্পষ্টত জ্বলজ্বল করছে একটা ধাতব ঋণ, আইব্রো পিয়ার্সিং আরেকটা অপছন্দের জিনিস। অরণ্যর পরে এই একটা মানুষ যার বাহ্যিক অবয়ব ইরামকে কেমন যেন দম বন্ধ করার অনুভূতি দেয়। আগে এমনটা হতো না, তবে অরণ্যর সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে ট্রমার মতন। ভালোর নিজের অস্বস্তিগুলো চেপে ইরাম হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন? আলাদিন সাইবানের দু হাতের মুঠো শক্ত হয়ে এলো। তাকে এই নামটাই বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকে খেপানোই হম্বিতম্বি করতো সে, তাই পরিবার আর চেনা পরিচিত সকলে তাকে সাইবান বলেই ডাকে। পারিবারিক সদস্যের মধ্যে একমাত্র ইরাম মেয়েটাই তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটা বরাবর তাকে বলে এসেছে এই আলাদিন নামটা নাকি সুন্দর। আপনাকে দেখতে পাবো ভাবিনি। মুন্সিবাড়িতে বেড়াতে এসেছেন? বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল সাইবান। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল। কৌতূহলী দৃষ্টিতে পেছনে তাকালো। যেখানে দাঁড়িয়ে আছে ইরাম, তার বুকে অতি যত্নে ছেঁকিয়ে রাখা ছোট্ট বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না। অথচ হঠাৎ করে সাইবানের দেখতে ইচ্ছে করছে। না, বেড়াতে আসেনি, থাকতে এসেছিলাম, থাকতে পারিনি, তাই চলে যাচ্ছিলাম। তখন খালামণির সাথে দেখা, তাই সেই নিয়ে এসেছে তোমাদের বাসায়। ইরামের অতি সৎ জবান শুনে চুমুক দেওয়ার মাঝপথে কেসে উঠল সাইবান। সে আজ করতে পেরেছিল ঘটনা কিছুটা এমনই হবে। এইবার ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো নয়। বহু বছর যাবৎ সাইবান স্কুলে থাকতেই ইরাম এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছিল। আজ এসেছে, তার মানে ঘটনা গুরুতর কিছুই। তবে এইভাবে স্বীকার করে নেবে সেটা সাইবান আন্দাজ করেনি। কয়েক মুহূর্ত সে বুঝতে পারল না সে কিভাবে ইরামের সাথে কথা বলবে। 5 বছরের বেশি হয়েছে তার ইরামের সঙ্গে কথা হয় না। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল, মায়ের জড়াজড়িতে গিয়েছিল 1 ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের মাঝে দূর থেকে এক পলক বউ সাজে ইরামকে দেখেই চলে এসেছে, এইটুকুই। বিয়ের পর তো একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে ইরামের অস্বস্তি সে ভুলেই গিয়েছিল প্রায়। আজ দেখে একে অপরের কেমন যেন অপরিচিত লাগছে, সে নিশ্চিত ইরামেরও তেমনটাই লাগছে। থাকতে এসেছেন মানে? আর ওটা আপনার বাচ্চা? তর্জনী তুলে ইজানের দিকে ইঙ্গিত করল সাইবান। ইরাম এবার সোজা হয়ে দাঁড়ালো, বুকে লেপ্টে থাকা আধঘুম ইজানকে আরেকটু তুলে ভালোভাবে ধরে জানালো, ওর নাম ইজান। ও ম্যাচ করেছে আপনার সাথে। ইজান, থ্যাঙ্কস। থাকতে এসেছেন এটার অর্থ বললেন না। আপনার হাজবেন্ড কোথায়? আমাদের 3 মাস আগে ডিভোর্স হয়ে গিয়েছে। আরেক দফায় ঝটকা খেল সাইবান। আজ তার সাথে হচ্ছেটা কি? এই ইরাম মেয়েটাকে পণ করেই এসেছে তাকে অবাকের উপর অবাক করবে। নিজের ডিভোর্সের কথাও কেউ এত স্বাভাবিক কেমন করে বলে? এই তাহলে কারণ মুন্সিবাড়িতে তার জায়গা না হওয়ার। বাঁকা একটা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। একদম হঠাৎ করে সে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বের মানে। ভ্রু উঁচু হলো ইরামের। সাইবানের কথার ধাঁচটা তার ভালো লাগেনি। ইজানকে কথার আড়াল করে নিয়ে সে সরাসরি তাকালো ছেলেটার দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো। এটাই যে মানুষ জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থাকার পরেও মনে হয় তার কাছে কিছুই নেই। নিরেট একাকিত্বের ভয় তাকে ঠুকরে শেষ করে। সাইবান 2 হাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সুচারু চোখে ইরামার এক নজর আড়ালে থাকা ইজানকে দেখে সে যুক্ত করল, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্যাট নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভাগ্যে থাকলে পরে দেখা হবে। 2 হাতে স্যালুট ঠুকে শীষ বাজিয়ে বেপরোয়া ভঙ্গিতে কিচেন থেকে বেরিয়ে গেল সাইবান। ইরাম নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে ছেলেটার চলার পথে তাকিয়ে রইল। সাইবানের শেষ কথাগুলো তার ভেতরে কোনো একটা আঘাত করেছে, যেন ছেলেটা কোনো কারণে ইরামের উপর রেগে আছে, যার সাথে ঠিক মতো কথাই হয়নি বহু বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটা ইরাম হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। বেশি ভাবার সময় অবশ্য সে পেল না। ইজান কেঁদে উঠতেই ছেলের দিকে মনোযোগী হতে হলো। দুপুরবেলা এমনিতে শো শেষ করে এসে সাইবান সন্ধ্যার আগে ঘুম থেকে ওঠে না, তবে আজ দুপুর 2টার দিকেই তার ঘুম ভেঙে গেল। অনেক কষ্ট করলেও পুনরায় ঘুম ফিরিয়ে আনা গেল না, তাই উঠে পড়ে একটা লম্বা গোসল সেরে সে নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে। গত প্রায় 12 ঘন্টা যাবৎ পেটে কিছুই পড়েনি। দ্রুত সে ডাইনিং রুমে চলে গেল। জানে খাবারের আয়োজন হবে আজ, না হলেও অবশ্য তার জন্য সবসময় হটপট ভর্তি থাকে। আজও ব্যতিক্রম নেই। টেবিল ভর্তি সুস্বাদু খাবারের পদে ভাত খিচুড়ি দুটোই আছে, কারণ সাইবানের খিচুড়ি পছন্দ। ডিম ভাজা, মুরগির তরকারি, খাসির কাবাব,
সালাদ আর আচার, আরও কিছু কিছু ছোটোখাটো সবজির পদ আছে যেসবের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করলো না সাইবান। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। দ্রুতই পেলে পাহাড়ের মতন খিচুড়ি বেড়ে নিয়ে আমের আচার দিয়ে দিকে হাত বাড়ালো। অপর পাশে চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখলেন ডাক্তার সামিয়া মুন্সি। হাসপাতালের ইমার্জেন্সি থেকে তিনি আধা ঘন্টা আগেই ফিরেছেন। বিকেল নাগাদ আবারও চলে যেতে হবে বিধায় পরিপাটি শাড়ি বদলাননি। চশমার আড়াল থেকে ভুরুকুটি করে তিনি দেখলেন কিভাবে সাইবানের ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। কতবার বলেছি গোসলের পর ভালো মতো মাথা মুছতে হয়, নতুবা ঠান্ডা লাগবে। নিজে উঠে গেলেন সামিয়া। রুম থেকে টলে নিয়ে এসে মায়ের কথায় কি পাত্তা না দেয়া ছেলের মাথায় চাপলেন। ধীরে ধীরে সযত্নে মুছে দিতে লাগলেন। শুকিয়ে এলো নিজ চুলের পানি। সাইবান আস্ত একটা কাবাব মুখে দিয়ে এলিয়ে বসে নিজের জননের দিকে চেয়ে বলল, আমি মুছে ফেললে আমার গর্জিয়াস মম এভাবে সুন্দর করে মুছে দিত না বলো? একজন বিউটিফুল লেডির হাতের ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছে না। হাতের ছোঁয়াটা ভালো, মাঝে মধ্যে তোর গালে পড়লে ভালোই হয় বল। তাহলে যদি ফোনটা কল করার জন্য খোলা পাওয়া যায়। উফ মম, তুমি বোঝো না, তুমি না ডাক্তার। এই দেখো, আমি ফোন বন্ধ করে ফেললে তোমার টেনশন হয়। সেই টেনশনে তোমার রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বাড়লে শরীরের ত্বক জেল্লাদার হয়, একদম লাল লাল গ্লো মারে। আপনাকে দেখেছো যা, ওই যে লাল মুরগিটা, একদম ওর মতন। তখন তো আমাকে দেখতে হুড়পুরি সকিনা বেবির মতো লাগে। আমি ইনডিরেক্টলি তোমার সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আরে আর টেনশন যে কোলেস্টেরল বাড়ে, রক্তচাপ উঠে যায়, তার বেলা অর্ধেক জ্ঞান নিয়ে ঘুরিস কেন গর্ধব? হা হা হা। ছেলের মাথায় চাটি মেরে খিলখিল করে হেসে উঠল সাইবান। অদূরে চেয়ারে বসে দৃশ্যটি চোখ মেলে দেখল ইরান। কি সুন্দর একটা সম্পর্ক, সহজ সম্পর্ক মা ছেলের মাঝে, একদম বন্ধুর মতন। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে ইজানের সাথে সঙ্গে গড়তে পারবে? সামিয়া নিজের চেয়ারে ফিরে এলেন। সকলেই খাওয়া শুরু করেছে। তিনি ইরামের প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণে খাবার নিয়েছে সেটা দেখে অসন্তোষ জানালেন। ইরাম, কাজটা ভালো করছিস না মামনি? তোর শরীরের তো একটা প্রয়োজন আছে নাকি? উপরন্তু ব্রেস্ট ফিডিং করাস, এটুকু মাত্র খাবারের শরীর নিজের চাহিদা মেটাবে নাকি অতিরিক্ত শক্তি যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ এবং আরও কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিলেন। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সব কিছু। তোর চেহারার বোঝা যাচ্ছে প্রেগনেন্সিতে অপুষ্টিতে ভুগেছিস। নাম খালামুনি, আমি ঠিক আছি, খাচ্ছি, আস্তে করে জবাব দিল ইরাম। সাইবান নিজের প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে এবার আর চোখে ইরামকে দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না। সামিয়া খাবার বেড়ে দেয়া সুগন্ধাকে বললেন, সুগন্ধা, আমি চলে যাওয়ার পর মনে করে কিন্তু সন্ধ্যায় ইরামকে হালকা নাস্তার সঙ্গে ফল দিবি, খানিকটা দই রাখবি সাথে, যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর করিমকে আমি বাজারে পাঠিয়েছি, এলে চেক করে দেখিস লিস্ট ধরে। কিছু ফর্মুলা মিল্ক লিখে দিয়েছি, ওগুলো এনেছে কিনা। ঠিক আছে আম্মা, আপনি একটু টেনশন নিয়েন না, আমি সব সামলাই নেব। কথম শুনে কান খাড়া করে ফেললো ইরাম। দ্রুত বলল, না না খালামণি, এত কিছু করতে হবে না তোমাকে। ইজান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলেই আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকালো ইরাম। চোখ পিটপিট করে খানিকটা দ্বিধা নিয়ে শেষে উত্তর করলো, ঠিকানা তো একটা হবেই, তাই না? আমার আগের মেসটা খুব সম্ভবত এখনও খালি আছে, না থাকলেও সমস্যা নেই। রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকটা দিন থাকা যাবে। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলবো। আজীবন তো সবার জন্য ব্যবস্থাই করে এসেছিস, আর কত? ইরাম হাতের মুঠো শক্ত করে ফেললো, নিজের প্লেটের দিকে চেয়ে বলল, আরে কারো কথা জানি না, কিন্তু আমি সত্যিই কারো উপর বোঝা হতে ইচ্ছুক না খালামণি। তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছ, এর কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো জানি না। আমায় আর ঋণী করো না। যারা আপন মানুষেরাই দায়িত্ব এড়িয়ে গিয়েছে, তার প্রতি আর কোনো কর্তব্য নেই। হ্যাঁ, যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী, ভাই, পরিবার সবাই ছেড়ে দিয়েছে, সেই মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ববোধ নেই, কিন্তু আমার ঘরের বউয়ের জন্য আছে। এক থু। দাঁতের নিচে এলাচ কামড় পড়ায় ঠিক ওই মুহূর্তে ঝটকা দিয়ে উঠল সাইবান। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ উঠল, অথচ মুখের এলাচ তার
মুখেই বোর হয়ে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নিজের মায়ের দিকে। কি বললে তুমি মম? হুম? মাই ফিউচার ডটার ইন ল। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, বাডি। স্মিত হেসে ছেলেকে ঠিক তার স্টাইলেই জবাব দিলেন সামিয়া। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে।